একটি আশ্রমের দুই শিশু যাদের মৃত্যুর কারণ আজও সরকারি কাগজে অস্বাভাবিক লেখা আছে। আরেকটি রেল লাইনের পাশের চায়ের দোকান যেখানে রাত 12টার পর আলো জ্বলে, চা তৈরি হয়, কিন্তু বিক্রেতা বহু বছর আগেই মারা গেছেন। জানতে হলে পুরো এপিসোড শেষ পর্যন্ত শুনুন। শ্রোতাবন্ধুরা, আজকের এপিসোড 178-এ আপনাদের স্বাগতম। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা। এই রাত 9টার মুহূর্তটা যেন শুধু একটা সময় নয়, এটা একটা দরজা। দিনের আলো পেরিয়ে রাতের অন্ধকারে ঢোকার সেই দরজা, যেখানে সাধারণ পৃথিবী শেষ হয়। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। সেই আসর যেখানে নিঃশ্বাস থামে, বুকের ভেতরে একটা অজানা ভার নামে, আর ঘরের কোণের অন্ধকারটাকে হঠাৎ অনেক বেশি ঘন মনে হয়। এই আসরে আপনাকে স্বাগতম। আজকের এপিসোড একটু আলাদা। আজকের দুটি ঘটনাই এমন যেখানে সত্যি আর অসত্যির সীমারেখা মুছে গেছে, যেখানে মৃত্যু শুধু একটা শেষ নয়, বরং একটা শুরু। আজকের প্রথম ঘটনা ভারতের গুজরাটের আমেদাবাদ থেকে একটি আশ্রমের ভেতরে ঘটে যাওয়া দুই শিশুর মৃত্যুর এমন একটা অধ্যায় যা আদালতের কাগজে কখনো ঠিকমতো লেখা হয়নি। আর দ্বিতীয় ঘটনা পশ্চিম ভারতের একটি রেল লাইনের পাশে, যেখানে একটি চায়ের দোকানকে কেন্দ্র করে ঘটেছে এমন ঘটনা যা শুনলে আপনার বুকের হাড় হিম হয়ে আসবে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 178-এর প্রথম ঘটনা। আমেদাবাদের সেই আশ্রমের দুই শিশুর রহস্যময় মৃত্যু, তন্ত্রসাধনার অভিযোগের পেছনে যে ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সৌরভ শর্মা। সৌরভ গুজরাটের ভড়োদরা জেলার বাসিন্দা, বয়স 31, পেশায় একটি বেসরকারি বীমা কোম্পানির ফিল্ড এজেন্ট। গ্রামে গ্রামে ঘুরে মানুষের সাথে কথা বলা, তাদের সমস্যা শোনা, এটাই তার রোজগার কাজ। সেই সুবামই তিনি অনেক মানুষের সাথে মিশেছেন, অনেক কথা শুনেছেন। কিন্তু 2023 সালে আমেদাবাদে একটি কাজে গিয়ে তিনি যা শুনলেন এবং দেখলেন, তা তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ সৌরভকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সৌরভের ভাষায় বলছি। যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন, ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। 2023 সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের কথা। কোম্পানির কাজে আমাকে আমেদাবাদ যেতে হয়েছিল, 1 সপ্তাহের কাজ। সেখানে একজন পুরনো বন্ধু আছে আমার, নাম কিরণ পাটেল। কিরণ আমেদাবাদেই থাকে, একটি সরকারি স্কুলে শিক্ষকতা করে। ওর বাসাতেই উঠেছিলাম। কাজের ফাঁকে একদিন বিকেলে কিরণ বলল, চল একটা জায়গায় নিয়ে যাই, তুই হয়তো জানিস না, কিন্তু ওই জায়গার একটা ইতিহাস আছে যা শুনলে তোর চুল খাড়া হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, কোন জায়গা? কিরণ বলল, চিতড়িয়া, আমেদাবাদের কাছেই। আসারাম বাপুর আশ্রমের যে গুরুকুল ছিল, সেখানে 2008 সালে দুটো ছেলের মৃত্যু হয়েছিল, মনে আছে? খবরে অনেক হয়েছিল। দীপেশ বাঘেলা 10 বছর আর অভিষেক বাঘেলা 11 বছর, 2 ভাই। নামটা মাথায় কোথাও ছিল, ছোটবেলায় শুনেছিলাম, কিন্তু বিস্তারিত মনে নেই। কিরণ বলল, চল আমি নিয়ে যাই। ওখানে একজন মানুষ আছেন, নাম ভুলেশ্বর ভাই, বয়স 70-এর কাছাকাছি। ওই সময়ের ওখানকার বাসিন্দা ছিলেন, সব কিছু নিজের চোখে দেখেছেন। সেই বিকেলে আমরা চিতড়িয়ার দিকে রওনা হলাম। আমেদাবাদ থেকে বেরিয়ে একটু দূরে গেলেই চিতড়িয়া। জায়গাটা শহরতলির কাছাকাছি, তবু এখানে এসে মনে হয় শহর থেকে অনেক দূরে। গাছপালা বেশি, লোকজন কম। এলাকাটায় একটা স্থবিরতা আছে, যেন সময় এখানে একটু ধীরে চলে। কিরণ একটা পুরনো বাড়ির সামনে গাড়ি থামালো। ছোট বাড়ি, সাদা দেওয়াল হলুদ হয়ে গেছে, উঠোনে একটা নিম গাছ। একজন বয়স্ক মানুষ বাইরে মাদুরে বসে আছেন, ভুলেশ্বর ভাই। কিরণ আগেই ফোন করে রেখেছিল। ভুলেশ্বর ভাই আমাদের দেখেই উঠে বসলেন। বয়স অনেক হয়েছে, কিন্তু চোখ দুটো অদ্ভুত তীক্ষ্ণ, যেন অনেক কিছু দেখা চোখ। আমরা বসলাম, চা এলো। কিরণ বলল, ভুলেশ্বর ভাই, সৌরভকে ওই ঘটনার কথা বলুন, 2008-এর। ভুলেশ্বর ভাই একটু চুপ করে রইলেন, তারপর বললেন, কতটুকু শুনতে চাও? আমি বললাম, সব। ভুলেশ্বর ভাই চায়ের কাপটা রাখলেন, তারপর বলতে শুরু করলেন, 2008 সাল,
জুলাই মাস। সেটা একটা অদ্ভুত সময় ছিল। আসারাম বাপুর গুরুকুলে দীপেশ আর অভিষেক 2 ভাই পড়ত। বাবা মা মধ্যপ্রদেশের। ধর্মীয় আস্থা থেকে ছেলেদের এখানে পাঠিয়েছিলেন। তারা ভাবতেন গুরুকুলে থাকলে ছেলেরা সংস্কার পাবে, শিক্ষা পাবে, বড় হবে মানুষের মতো। কিন্তু 2008 সালের জুলাই মাসে একদিন খবর এলো 2 ভাই আর নেই। আশ্রমের ভেতরে মৃত পাওয়া গেছে। বয়স 10 আর 11। আমি জিজ্ঞেস করলাম কিভাবে মারা গেল। ভুলেশ্বর ভাই বললেন সেটাই প্রশ্ন। আশ্রম বলেছিল স্বাভাবিক মৃত্যু, অসুস্থতা, কিন্তু পরিবার মানেনি। বিশেষত মায়ের মাথায় একটা প্রশ্ন ছিল। ছেলেরা মারা যাওয়ার ঠিক আগের দিন রাতে ফোন করেছিল। দীপেশ ফোন করেছিল মাকে। কি বলেছিল? দীপেশ বলেছিল, মা, আমার শরীর ভালো নেই, আমাকে নিয়ে যাও, এখানে রাতে অনেক কিছু হয়, আমরা ভয় পাচ্ছি। ভুলেশ্বর ভাই থামলেন। বাইরে সন্ধ্যা নামছে, নিম গাছের ডাল নড়ছে। তারপর পরদিন সকালে খবর এলো দুজনেই নেই। আশ্রম পুলিশ ডেকেছে। মৃতদেহ পাওয়া গেছে আশ্রমের ভেতরে একটা ছোট্ট ঘরে। আশ্রমের লোকেরা বলল মাঝরাতে মৃত্যু হয়েছে। কি কারণে তারা নিশ্চিত নয়। আমি বললাম ময়না তদন্ত হয়নি? হয়েছিল, কিন্তু রিপোর্টে কোনো স্পষ্ট কারণ পাওয়া যায়নি। কার্ডিয়াক অ্যারেস্টের মতো কিছু লেখা ছিল। কিন্তু 10-11 বছরের 2 সুস্থ ছেলের একই রাতে হার্ট অ্যাট্যাক, এটা কেউ মেনে নেয়নি। ভুলেশ্বর ভাই সামনে ঝুঁকলেন, গলা নামিয়ে বললেন, সৌরভবাবু, আমি সেই সময়ে এই এলাকায় ছিলাম। আশ্রমের ভেতরের কিছু মানুষ আমার পরিচিত ছিল। তারা মুখ খুলতে পারেনি প্রকাশ্যে, কিন্তু একান্তে যা বলেছিল সেটা শুনলে আপনার রাতের ঘুম চলে যাবে। আমি বললাম, বলুন। ভুলেশ্বর ভাই বললেন, আশ্রমের ভেতরে একটা জায়গা ছিল, সবাই যেতে পারত না, শুধু কিছু বিশেষ লোক। সেই জায়গায় রাতে কি হতো সেটা নিয়ে বাইরের মানুষের কাছে কোনো তথ্য ছিল না। কিন্তু যে ছেলেটি আশ্রমের রান্নাঘরে কাজ করত, তার নাম বলবো না এখানে, সে এখনো বেঁচে আছে। সে আমাকে একদিন বলেছিল। কি বলেছিল? বলেছিল সেই রাতে, মানে 2 ছেলে মারা যাওয়ার রাতে, আশ্রমের গভীরে একটা ঘর থেকে অদ্ভুত আওয়াজ এসেছিল। মন্ত্রের আওয়াজ, কিন্তু সাধারণ পূজার মন্ত্র নয়, একটু ভিন্ন। এবং সেই ঘরের আশেপাশ থেকে ধূপের গন্ধ আসছিল, কিন্তু সাধারণ ধূপ নয়, একটু ঝাঁঝালো, বমি ভাব আসার মতো গন্ধ। সেই রাতের পরে ছেলেটার কিছু জানতে পারেনি। সকালে উঠে দেখে পুলিশ এসে গেছে, আর 2 বাচ্চা নেই। আমি বললাম, পরিবার কি অভিযোগ করেনি? করেছিল। মা বাবা এসেছিলেন কাঁদতে কাঁদতে। পুলিশকে বলেছিলেন তাদের ছেলে ফোনে বলেছিল ভয় পাচ্ছে, রাতে কিছু হয়। পুলিশ সেটা নথিভুক্ত করেছিল, কিন্তু তদন্তে কিছু বেরোয়নি। আশ্রমের প্রভাব ছিল, অনেক বড় প্রভাব। ভুলেশ্বর ভাই একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, কিন্তু সেটা নয় যেটার কথা আমি বলতে চাই। যেটা আমি বলতে চাই সেটা হলো সেই ঘটনার পর এই এলাকায় যা হয়েছিল। কি হয়েছিল? 2 বাচ্চার মৃত্যুর 3 দিন পরে রাতে আমাদের পাশের বাড়িতে থাকতেন একজন, নাম শঙ্কর ভাই, বয়স 50-এর কাছাকাছি। একা থাকতেন। মাঝরাতে হঠাৎ উঠে বারান্দায় বেরিয়েছিলেন, তারপর আর ঘরে ঢোকেননি। আমি বললাম, মানে? পরদিন সকালে তাকে বারান্দায় পাওয়া গেছে, বসে আছেন কিন্তু কথা বলছেন না, চোখ খোলা কিন্তু দৃষ্টি নেই। ডাক্তার ডাকা হলো, শরীরে কোনো সমস্যা নেই, কিন্তু মানুষটা সেই দিন থেকে একটা কথাও বলেননি। 1 বছর পরে মারা গেছেন। আমার বুকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দিনেশের কথা মনে পড়ল। না, এটা আমার মাথার মধ্যে অন্য ঘটনার স্মৃতি, কিন্তু এই ধরনের ঘটনার একটা চেনা প্যাটার্ন আছে। আর কেউ? ভুলেশ্বর ভাই বললেন, আরেকজন আছেন, এলাকার একটি মহিলা, নাম নেব না। তিনি সেই রাতে জানালা দিয়ে দেখেছিলেন আশ্রমের দিক থেকে 2 ছোট্ট আলো আসছে, মোমবাতির মতো, কিন্তু কেউ ধরে নেই সেই আলো, শূন্যে ভাসছে। সেই আলো ধীরে ধীরে রাস্তার ওপর দিয়ে গেল, তারপর মিলিয়ে গেল। সেই মহিলা পরদিন থেকে অসুস্থ হয়ে পড়লেন, জ্বর, কিন্তু স্বাভাবিক জ্বর নয়, শরীর গরম, কিন্তু তিনি বলছিলেন ভেতর থেকে ঠান্ডা লাগছে। ডাক্তার কারণ খুঁজে পাননি। 3 সপ্তাহ পরে ঠিক হলেন, কিন্তু আর কখনো সেই রাতের কথা বলেননি। সন্ধ্যা তখন পেরিয়ে গেছে, অন্ধকার নেমেছে। নিম গাছের ডাল এখন দেখা যাচ্ছে না, শুধু একটা অন্ধকার অবয়ব মাথার ওপরে। আমি জিজ্ঞেস করলাম, ভুলেশ্বর ভাই,
আপনি নিজে কি কিছু দেখেছিলেন? ভুলেশ্বর ভাই অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, একটা কথা আছে, কিন্তু সেটা বলা আমার জন্য কঠিন। অনেক বছর ধরে বলিনি। বলুন। বললেন, 2 ছেলের মৃত্যুর 7 দিন পরে রাতে আমি এই উঠোনে বসেছিলাম। গরমকাল, বাইরে একটু হাওয়া ছিল। রাত তখন 11টা। হঠাৎ মনে হলো কে যেন ডাকছে, বাচ্চার গলা। কিন্তু এই এলাকায় রাত 11টায় বাচ্চা কোথায়? আমি উঠলাম, গলির দিকে গেলাম, কিন্তু গলিতে কেউ নেই। আমি ফিরে আসছিলাম, তখন দেখলাম। ভুলেশ্বর ভাই থামলেন। কি দেখলেন? উঠোনের নিম গাছের নিচে 2 ছেলে দাঁড়িয়ে আছে, ছোট। একজনের বয়স 10-এর মতো, আরেকজন একটু বড়, সাদা পোশাক। মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু তারা আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কে তোমরা? তারা কথা বলল না, শুধু দাঁড়িয়ে রইল। আমি এগিয়ে গেলাম, আর কয়েক পা যাব, তখন তারা মিলিয়ে গেল। ধীরে ধীরে নয়, হঠাৎ, যেন ছিলই না। ভুলেশ্বর ভাই বললেন, আমি জানি এটা কারা ছিল, দীপেশ আর অভিষেক। আমি তাদের জীবিত দেখিনি কখনো, কিন্তু পরে ছবিতে দেখেছি। সেই ছবির সাথে মিলে যায়। রাতের অন্ধকারে নিম গাছটার দিকে তাকালাম। সেই একই গাছ, সেই একই উঠোন। তারপর কি আর দেখেছেন? না, শুধু সেই একটিবার। কিন্তু সেটাই যথেষ্ট। আমরা বিদায় নিলাম। ফেরার পথে কিরণের গাড়িতে বসে আমি চুপ করেছিলাম। কিরণও কথা বলছিল না। কিছুক্ষণ পরে কিরণ বলল, এই ঘটনাটা যবে থেকে জেনেছি, তবে থেকে আমার মনে একটাই প্রশ্ন। দীপেশ মাকে ফোন করেছিল, বলেছিল ভয় পাচ্ছে, রাতে কিছু হয়। মা সেই রাতেই আসতে পারেননি। পরদিন সকালে আর ছেলে নেই। সেই মা এখনও বেঁচে আছেন, মধ্যপ্রদেশে। কাউকে কিছু বলেন না, কিন্তু প্রতি বছর ওই দিনে, জুলাইয়ের সেই তারিখে, তিনি সারা রাত জেগে থাকেন, বসে থাকেন, অপেক্ষা করেন। কিসের অপেক্ষা? কিরণ বলল, তার মেয়ে একবার জিজ্ঞেস করেছিল। মা বলেছিলেন দীপেশ ফোন করেছিল, বলেছিল ভয় পাচ্ছে, আমাকে নিয়ে যাও। আমি নিতে পারিনি। হয়তো আজ রাতে সে আসবে, আমাকে বলবে, মা আমি এখন ঠিক আছি। আমরা সেই রাতে চুপ করে ফিরলাম, কিন্তু ঘটনা সেখানেই শেষ নয়। পরের দিন রাতে আমি কিরণের বাসায় শুয়ে আছি। হঠাৎ রাত 12টার পরে ঘুম ভাঙল, একটা আওয়াজে, বাচ্চার গলায়। স্পষ্ট নয়, একটু ভাঙা ভাঙা, কিন্তু কথাটা যেন বলছে, মা আসেনি। আমি উঠে বসলাম। ঘরে কেউ নেই। কিরণ পাশের ঘরে ঘুমাচ্ছে। বাইরে রাস্তা নিস্তব্ধ, কোনো বাচ্চা নেই। আমি ভাবলাম স্বপ্ন, শুয়ে পড়লাম। আবার আওয়াজ, এবার একটু স্পষ্ট, 2 গলা, ছোট 2 গলা। একটা বলছে আসেনি, আরেকটা বলছে আসবে। আমি জানালার দিকে তাকালাম। জানালায় পর্দা, পর্দার ওপারে রাস্তার মাটির আলো, কিন্তু পর্দায় 2 ছায়া, ছোট 2 ছায়া দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করলাম। কিরণ ছুটে এলো, আলো জ্বালল। পর্দায় কিছু নেই। কিরণ বলল, কি হয়েছে? আমি বললাম, কিছু না, দুঃস্বপ্ন। কিন্তু এটা দুঃস্বপ্ন ছিল না, কারণ আমি ঘুমাইনি, আমি জেগেছিলাম। পরদিন সকালে আমেদাবাদ ছেড়ে চলে এলাম। ভরদরায় নিজের বাসায় ফিরে সব স্বাভাবিক মনে হলো। কিছুদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু জুলাই মাস এলো, মানে 2023 সালের জুলাই, যে মাসে ঘটনাটা ঘটেছিল, মানে 2008 সালের জুলাইয়ে। সেই মাসের প্রথম রাতে ঘুমের মধ্যে স্বপ্ন, একটা ঘর, ছোট ঘর, 2 ছেলে বসে আছে, সাদা পোশাক। তারা আমার দিকে তাকিয়ে আছে। একটা জিজ্ঞেস করল, আপনি কি মাকে চেনেন? আমি বললাম, না। সে বলল, মাকে বলবেন আমরা ঠিক আছি, কিন্তু ওই রাতে ভয় পেয়েছিলাম, খুব ভয়। স্বপ্ন ভেঙে গেল, ঘামে ভিজে আছি। সেই স্বপ্নের পর একটা কাজ করেছিলাম। কিরণকে ফোন করেছিলাম, বলেছিলাম ভুলেশ্বর ভাইকে জিজ্ঞেস করতে দীপেশ আর অভিষেকের মায়ের যোগাযোগ নম্বর পাওয়া যাবে কিনা। কিরণ বলল, কেন? আমি স্বপ্নের কথা বললাম। কিরণ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, সৌরভ, এই ঘটনায় আর না যাওয়াই ভালো। কিছু ঘটনা আছে যেগুলো বন্ধ থাকা ভালো। আমি আর যাইনি, কিন্তু প্রতি বছর জুলাই মাসে সেই স্বপ্নটা আসে। 2 ছেলে, সাদা পোশাক, সেই একই কথা। মাকে বলবেন আমরা ঠিক আছি, কিন্তু ওই রাতে ভয় পেয়েছিলাম, খুব ভয়। সৌরভ বলেছিল, ভাই আমি এখনো জানি না ওই আশ্রমের সেই রাতে কি হয়েছিল।
পুলিশ জানে না, আদালত জানে না, মিডিয়া পুরোটা বলেনি, কিন্তু একটা জিনিস আমি জানি, দুটো ছেলে মারা গিয়েছিল। তারা মারা যাওয়ার আগে ভয় পেয়েছিল, এবং সেই ভয়ের কথা আজও কোথাও ঘুরে বেড়াচ্ছে। প্রতি জুলাইতে আমার স্বপ্নে এসে বলে যায়। আর একটা কথা, ওই মা এখনও প্রতি বছর সেই তারিখে রাত জেগে অপেক্ষা করেন। হয়তো ছেলেরা একদিন আসবে, বলবে, মা ঠিক আছি। কিন্তু সেই মা একটা জিনিস আর কখনো পাননি, সেটা হলো উত্তর। ওই রাতে কি হয়েছিল সেই উত্তর। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতাবন্ধুরা, রাত 9টা মানেই অশরীরের ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আজকের দ্বিতীয় ঘটনা নিয়ে আমরা যাব ভারতের মধ্যভাগের এক ছোট্ট শহরতলিতে, যেখানে একটি রেল লাইনের পাশে 10 বছরের পুরনো একটি চায়ের দোকান এখনও রাত 12টার পর আলো জ্বালিয়ে রাখে। কিন্তু যিনি চা বানাতেন তিনি বহু বছর আগেই এই পৃথিবী ছেড়ে গেছেন। তবু যারা সেই রাতের চা খেয়েছে তাদের কেউ কেউ আর স্বাভাবিক নয়। দ্বিতীয় ঘটনা, রেল লাইনের পাশের সেই চায়ের দোকানের ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মানাস দেশপাণ্ডে। মানাস ছত্তিশগড়ের দুর্গ জেলার কাছে একটি ছোট্ট শহরে থাকেন। বয়স 27, রেলওয়েতে ট্র্যাকম্যান হিসেবে কাজ করেন। রেল লাইন পরীক্ষা করা, মেরামত করা, এটাই তার কাজ। রাতের শিফটে প্রায়ই থাকতে হয়। সেই কাজের সুবাদেই এই ঘটনার মুখোমুখি হয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ মানাসকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি মানাসের ভাষায় বলছি। আমাদের এলাকায় রেল লাইন আছে, একটা ছোট্ট রেল স্টেশনও আছে, মানে হল্ট স্টেশন, বড় নয়। একদিনে হয়তো 5-6টা ট্রেন থামে। স্টেশনের বাইরে একটা ছোট্ট এলাকা আছে, মানুষ যেটাকে বলে লাইনের পাশের বাজার। সেখানে 2-3টে চায়ের দোকান, একটা পানবিড়ির দোকান আর একটা ছোট্ট ভাতের হোটেল। এই বাজারের একদম শেষ মাথায় রেল লাইনের সবচেয়ে কাছে একটা চায়ের দোকান আছে। একচালা টিনের ছাদ, বাঁশের খুঁটি, মাটির মেঝে। দোকানের বাইরে একটা পুরনো বেঞ্চ। দোকানের নাম নেই, কিন্তু সবাই বলে কালুদার দোকান। কালুদা মানে কালুরাম সাহু। বয়স ছিল 50-এর কাছাকাছি। এই দোকানটা তিনি প্রায় 15 বছর ধরে চালিয়েছিলেন। ভোর 5টায় দোকান খুলতেন, রাত 10টায় বন্ধ করতেন। তার হাতের চা বিখ্যাত ছিল, আদা এলাচ দিয়ে তৈরি, খুব কড়া। লোকে বলতো কালুদার চা খেলে ঘুম পালায়। 2018 সালে কালুদা মারা যান হঠাৎ, রাতে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক। পরদিন সকালে দেখা গেল দোকান বন্ধ। খোঁজ নিতে গিয়ে জানা গেল তার কোনো পরিবার ছিল না, বাড়ি ছিল না। দোকানের পেছনের একটা ছোট্ট ঘরেই থাকতেন। মারা যাওয়ার পর সেই ঘরটা খালি হয়ে গেল, দোকানটা বন্ধ হয়ে গেল। কিন্তু মাস দুয়েক পরে একটা অদ্ভুত ঘটনা শুরু হলো। রাত 12টার পরে মাঝে মাঝে সেই বন্ধ দোকানে আলো জ্বলতে দেখা যাচ্ছে। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, ভাবা হয়েছিল হয়তো কেউ ঢুকেছে, হয়তো মোবাইলের আলো। কিন্তু কয়েকজন রাতের ট্রেন যাত্রী যারা স্টেশনে অপেক্ষা করছিল তারা বলল, শুধু আলো নয়, গন্ধও আসছে, চায়ের গন্ধ, আদা এলাচের গন্ধ। আমি এই ঘটনার কথা প্রথম শুনেছিলাম 2021 সালে, যখন রেলওয়ের চাকরিতে ঢুকি। সিনিয়র একজন ট্র্যাকম্যান বিশ্বনাথ দাদা তিনি বলেছিলেন। বিশ্বনাথ দাদা বলেছিলেন, ওই দোকানের সামনে দিয়ে রাতে একা যাবি না, আর যদি যেতেই হয় ভেতরে তাকাবি না। আমি হেসেছিলাম, বলেছিলাম, দাদা এসব বিশ্বাস করি না। বিশ্বনাথ দাদা হাসেননি, বলেছিলেন, বিশ্বাস না করলেও যাবি না, একটা কারণে। কারণটা কি? যারা ওই দোকানের আলো জ্বলতে দেখেছে এবং সেই আলো দেখে কাছে গেছে, তাদের মধ্যে 3 জন পরে অসুস্থ হয়ে পড়েছে। একজন তো হাসপাতালে ছিল 1 মাস, ডাক্তার কারণ বলতে পারেনি। আমি তখনও বিশ্বাস করিনি, মাথায় থেকে গিয়েছিল। 2022 সালের অক্টোবরে রাতের শিফট ছিল। আমি একা লাইন পরীক্ষা করছিলাম স্টেশনের ওই দিকে। রাত তখন 12:30। হাঁটতে হাঁটতে সেই দোকানের কাছাকাছি এলাম। বিশ্বনাথ দাদার কথা মনে পড়ল, ভেতরে তাকাবি না। কিন্তু মানুষ যা করতে বলা হয় না তাই করে। আমি তাকালাম, দোকানে আলো, হলুদ মিটমিটে আলো, কিন্তু বিজলির আলো নয়, কেরোসিনের হ্যারিকেনের মতো আলো। কিন্তু দোকানে বিদ্যুৎ সংযোগ ছিল। হ্যারিকেন কোথা থেকে?
আমি থামলাম। দোকানের ভেতরে একটা অবয়ব মানুষের মতো বসে আছে। সামনে চুলায় কিছু একটা রান্না হচ্ছে। চায়ের গন্ধ, আদা এলাচের গন্ধ। আমার পা যেন আটকে গেল, নড়তে পারছি না, চোখ সরাতে পারছি না। অবয়বটা ধীরে ঘুরল, আমার দিকে তাকালো। চেহারা স্পষ্ট নয়, হ্যারিকেনের আলোয় মুখ দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু মনে হলো মানুষটা হাত দিয়ে ইশারা করছে আমার দিকে, আসতে বলছে। একটা অদ্ভুত টান অনুভব করলাম। বিশ্বনাথ দাদার কথা মনে নেই তখন, মাথায় শুধু একটাই কথা, এগিয়ে যাই। আমি এক পা এগোলাম, তখন পকেটের মোবাইলের রিং হলো। ঝাঁকুনি খেলাম, যেন স্বপ্ন ভাঙল। মোবাইল বের করলাম, বিশ্বনাথ দাদার ফোন। রিসিভ করলাম। বিশ্বনাথ দাদা বলল, কোথায় আছিস? আমি বললাম, লাইনে। কালুদার দোকানের সামনে নাকি? আমি চুপ করে গেলাম। সরে আয়, এক্ষুনি। আমি পিছিয়ে গেলাম, দোকানের দিক থেকে চোখ সরালাম, দ্রুত হাঁটলাম। 50 মিটার দূরে এসে থামলাম, ফিরে তাকালাম। দোকানে আলো নেই, বন্ধ দোকান, অন্ধকার। পরের দিন সকালে বিশ্বনাথ দাদাকে সব বললাম। বিশ্বনাথ দাদা বললেন, কাল রাতে আমার ঘুম হচ্ছিল না, মনে হলো তোকে ফোন করি, আর ভালো হলো। কেন, কি হতো? বিশ্বনাথ দাদা বললেন, যে 3 জন অসুস্থ হয়েছিল তাদের একজনকে আমি চিনতাম। সে বলেছিল দোকানের আলো দেখে এগিয়ে গিয়েছিল, ভেতরে ঢুকেছিল, চা খেয়েছিল। আমি বললাম, কি বলছেন, কে চা দিয়েছিল? সে বলল, একজন বৃদ্ধ মানুষ, পরিচিত মনে হয়েছিল, কিন্তু কে চিনতে পারেনি ঠিক মতো। চা খুব ভালো ছিল, আদা এলাচের। খেয়ে বেরিয়ে এসেছিল। পরদিন থেকে শরীর খারাপ। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল শরীরে? বিশ্বনাথ দাদা বললেন, জ্বর ছিল না, ব্যথা ছিল না, কিন্তু মানুষটা ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল, খেতে পারছিল না, ঘুম আসছিল না। মাসখানেক পরে হাসপাতালে ভর্তি করতে হলো। ডাক্তার বলল, সব রিপোর্ট নরমাল, কিন্তু শরীর কাজ করছে না। শেষে কি হলো? 1.5 মাস পরে ধীরে ধীরে ভালো হলো। কিন্তু কালুদার দোকানের কথা জিজ্ঞেস করলে সে চুপ করে যায়, বলে সে দোকানে যায়নি, ওই রাতে সে ঘরে ছিল। মানে সে মনে নেই? না, সে মনে করতে পারে না, যেন ওই রাতের কোনো স্মৃতি নেই তার। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর জিজ্ঞেস করলাম, দাদা, আপনি কি মনে করেন ওই দোকানে কালুদা আছেন? বিশ্বনাথ দাদা বললেন, কালুদার কথা বলতে পারবো না, কিন্তু কিছু একটা আছে। সেটা কালুদার রূপ ধরে থাকতে পারে, কিংবা অন্য কিছু। কিন্তু একটা কথা জানিস, কালুদা বেঁচে থাকতে সবসময় বলতেন, মানুষ যখন কষ্টে থাকে তখন 1 কাপ চা অনেক শক্তি দেয়। রাতের যাত্রী, ক্লান্ত মানুষ, তাদের জন্য দোকান রাত পর্যন্ত খোলা রাখতেন। হয়তো সেই অভ্যেসটা তিনি মৃত্যুর পরেও ছাড়তে পারেননি। আমি বললাম, কিন্তু যারা সেই চা খেয়েছে তারা অসুস্থ হয়েছে। বিশ্বনাথ দাদা বললেন, হয়তো মৃতের দেওয়া জিনিস জীবিতের জন্য ভালো নয়। সেই কথাটা অনেকদিন মাথায় ঘুরেছে। তারপর একটা ঘটনা ঘটল, যেটা আমি কাউকে বলিনি, বিশ্বনাথ দাদাকেও না। 2022 সালের ডিসেম্বরে, রাতের শিফট, কিন্তু এবার একা নয়, সহকর্মী রতনলাল সাথে ছিল। রাত তখন 1টা। আমরা লাইন পরীক্ষা করতে করতে কালুদার দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি সামনে, রতনলাল পিছনে। দোকানে আলো। আমি চোখ সরিয়ে নিলাম, বললাম, তাকাবি না, দোকানের দিকে তাকাবি না। রতনলাল বলল, কি, কেন? তাকাবি না, চল। আমরা দ্রুত হাঁটলাম, কিন্তু রতনলাল তাকিয়েছিল। পরে বলল, একটা বুড়ো লোক বসেছিল, চা বানাচ্ছিল। আমি বললাম, ভুলে যা। রতনলাল হেসে বলল, আরে বুড়ো হয়তো আবার দোকান খুলেছে, চা খেতে যাই। আমি শক্ত করে তার হাত ধরলাম, বললাম, না, এখন না। রতনলাল অবাক হলো, কিন্তু চলে এলো। পরের কয়েকদিন রতনলাল স্বাভাবিক ছিল। তারপর একদিন বলল, মানুষ ভাই, রাত 12টার পরে মাঝে মাঝে ঘুম ভাঙছে, চায়ের গন্ধ পাচ্ছি, কিন্তু রান্না হচ্ছে না। আমি চুপ করে রইলাম, আর মাথায় একটা কথা ঘুরছে, ওই বুড়ো লোকটা আমাকে হাত দিয়ে ডাকছিল। আমি বললাম, রতনলাল, ওদিকে যাবি না, একদম না। রতনলাল বলল, কেন না, বুড়ো ডাকছে তো। আমি তখন বিশ্বনাথ দাদার বলা সব ঘটনা রতনলালকে বললাম, যারা অসুস্থ হয়েছিল তাদের কথা। রতনলাল চুপ করে শুনল, তারপর বলল, কিন্তু আমি ভেতরে ঢুকিনি তো, তুই তাকিয়েছিলি, আর সে তোকে দেখেছে। রতনলাল একটু থমকালো। তারপর থেকে 3-4 রাত রতনলালের ঘুম ভাঙত, চায়ের গন্ধ পেত, কিন্তু তারপর ধীরে ধীরে ঠিক হয়ে গেল।
আমি মনে করি সে চা খায়নি বলে বেঁচে গেছে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা যেটা, সেটা এর পর 2023 সালের ফেব্রুয়ারিতে এই ঘটনাটা আমার নিজের সাথে। রাতের শিফট শেষ করে ভোর 4টেই বাড়ি ফিরছি। বাসাটা স্টেশনের কাছেই, হেঁটেই যাওয়া যায়। সেই পথে কালুদার দোকানের পাশ দিয়ে যেতে হয়। সেদিন দোকানে আলো ছিল না, অন্ধকার, কিন্তু দোকানের সামনের বেঞ্চে কেউ বসে আছে। একজন বৃদ্ধ, সাদা ধুতি, সাদা গেঞ্জি, মাথায় টাক, চোখ বন্ধ। আমি থামলাম। ভোর 4টেই এখানে কেউ বসে থাকবে কেন? আমি কাছে গেলাম, বললাম, কে ওখানে? বৃদ্ধ চোখ খুললেন। এবার প্রথমবার মুখটা স্পষ্ট দেখলাম। আমি চিনলাম না, কিন্তু মুখটা চেনা মনে হলো, কোথাও দেখেছি। বৃদ্ধ মৃদু হাসলেন, বললেন, বাবা, চা খাবে? গলা নরম, বৃদ্ধের গলা। আমি বললাম, না দাদা। তারপর হাঁটা শুরু করলাম। বাসায় এসে মোবাইলে বিশ্বনাথ দাদার একটা পুরনো ছবি খুঁজলাম। তিনি একবার গ্রুপ ফটোতে কালুদার ছবি দেখিয়েছিলেন। ছবিটা খুঁজে পেলাম। বেঞ্চে যে বৃদ্ধ বসেছিলেন, তিনি কালুদা, যিনি 2018 সালে মারা গেছেন। আমি কয়েকদিন ঘুমাতে পারিনি। বিশ্বনাথ দাদাকে জিজ্ঞেস করিনি এই ঘটনা, কারণ জানি কি বলবেন, তুই ওখানে গেলি কেন? আমি বলেছিলাম না। তারপর থেকে আমি সেই রাস্তা এড়িয়ে চলি, ঘুর পথে বাসায় যাই। কিন্তু একটা প্রশ্ন আমাকে এখনো তাড়া করে, কালুদা কেন এখনো আছেন? মৃত্যুর পরেও কেন সেই দোকানে? কেন রাত 12টার পরে আলো জ্বালেন, চা বানান? বিশ্বনাথ দাদা একবার বলেছিলেন, কিছু মানুষ মরেও যেতে পারে না, তাদের পৃথিবীর সাথে একটা বাঁধন থাকে। কালুদার বাঁধনটা ছিল এই দোকান, এই লাইন, এই মানুষগুলো। তিনি চলে যাননি, থেকে গেছেন। কিন্তু কেউ যদি তার দেওয়া চা খায়? বিশ্বনাথ দাদার কথা মনে পড়ে, মৃতের দেওয়া জিনিস জীবিতের জন্য ভালো নয়। সেই দোকান এখনো আছে, বন্ধ, টিনের ছাদ মরচে ধরেছে, বাঁশের খুঁটি পড়ছে, কিন্তু সামনের বেঞ্চটা এখনো আছে। এবং রাত 12টার পরে মাঝে মাঝে এলাকার মানুষ বলে, দোকানের দিক থেকে চায়ের গন্ধ আসে। মানুষ শেষে বলল, ভাই, আমি এখন জানি কালুদা ছিলেন একজন ভালো মানুষ, মানুষকে চা দিয়ে শক্তি দিতেন। কিন্তু মৃত্যুর পরে যদি তিনি থেকে গিয়ে থাকেন, তাহলে সেই দয়া আর ভালো নেই, সেই চা আর খাওয়ার নয়। রেল লাইনের পাশ দিয়ে যদি রাতে কখনো যান আর কোনো বন্ধ দোকানে আলো দেখেন আর চায়ের গন্ধ পান, সরে যান, পিছনে তাকাবেন না। কারণ যদি সে আপনাকে দেখে ফেলে, সে ডাকতে থাকবে প্রতি রাতে, ঘুমের মধ্যে, চায়ের গন্ধ দিয়ে। আর একবার যদি তার দেওয়া চা খেয়ে নেন, তারপর কি হবে আমি জানি না, কিন্তু যারা খেয়েছে তারা জানে। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 178-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। আমেদাবাদের সেই আশ্রমে দুটো ছেলে মারা গিয়েছিল, দীপেশ আর অভিষেক, বয়স 10 আর 11। তারা মরে যাওয়ার আগে ভয় পেয়েছিল, এটা দীপেশ নিজেই মাকে বলেছিল। সেই ভয়ের কথা আজও ঘুরে বেড়াচ্ছে। সৌরভের স্বপ্নে আসে, ভুলেশ্বর ভাইয়ের উঠোনে দাঁড়িয়েছিল, এবং সেই মা, যিনি প্রতি বছর সেই রাতে জেগে থাকেন, তিনিও হয়তো অপেক্ষায় থাকেন। আর কালুদার সেই চায়ের দোকান, যেখানে একজন মৃত মানুষ এখনও চা বানান, রাতের ক্লান্ত মানুষদের ডাকেন, সেই দোকান রেল লাইনের পাশে এখনও আছে। টিনের ছাদ মরচে ধরেছে, বাঁশের খুঁটি পড়ছে, কিন্তু রাত 12টার পরে চায়ের গন্ধ আসে। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে কিছু প্রশ্নের উত্তর কখনো মেলে না। কিছু মানুষ মরেও যায় না, তারা থেকে যায়। তাদের ভালোবাসা, তাদের ভয়, তাদের কষ্ট সব রয়ে যায়, এবং সেই রয়ে যাওয়া কখনো কখনো আমাদের ছুঁয়ে যায়, স্বপ্নে, গন্ধে, একটুকরো আলোয়। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল ashoriri.official@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর।
এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে অশরীরই ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রেললাইনের পাশের কোনো বন্ধ দোকানে আলো জ্বলতে দেখলে এগোবেন না। কোনো অচেনা বৃদ্ধ চা দিতে চাইলে নেবেন না। আর রাতে যদি ঘুমের মধ্যে চায়ের গন্ধ পান, উঠে বসবেন না, চোখ বন্ধ রাখবেন, কারণ চোখ খুললে হয়তো দেখবেন সে এসেছে আপনাকে ডাকতে। শুভরাত্রি।